ক্ষেত্রে কিছুটা দুর্বলতার পরিচয় দিচ্ছি। তো অনেকের প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নগুলোর জবাব অনেকটা একসঙ্গে দেবো আর কয়েকটা স্পেসিফিক করে দেবো। উন্নয়নের প্রশ্নে আপনি দেখেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, আমরা বলি যে এই বাংলাদেশে একসময় 24,000 কিলোমিটার নদীপথ ছিল, এখন এসে দাঁড়িয়ে আছে 3,600 কিলোমিটারে। 1972 থেকে 75-এর 15ই আগস্ট 3 বছর 7.5 মাস বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন তখন 7টা ড্রেজার কেনা হয়েছিল নদী খননের জন্য। বঙ্গবন্ধু নদীর প্রতি এত মানে আকৃষ্ট ছিলেন। শুধু তাই নয়, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সময় স্লোগানই দিয়েছিলাম তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমরা অন্য কোনো ঠিকানা খুঁজিনি। সুতরাং নদীর প্রতি বাঙালির একটা দরদ ভালোবাসা দীর্ঘদিনের। আমরা সেই নদীকে হারিয়ে ফেলেছি। বঙ্গবন্ধুকে হত্যার পরে কোনো সরকার এ পর্যন্ত একটা ড্রেজার ক্রয় করেনি। শেখ হাসিনার সরকার দ্বিতীয় সরকার, যিনি ক্ষমতায় এসে একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। 11,473 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন একটি এই 53টি নদীপথ খননের জন্য এবং ড্রেজার ক্রয়ের জন্য। ইতিমধ্যে আমরা 3টা ড্রেজার ক্রয় করেছি বাংলা বন্দরের জন্য, একটা 4টা ইতিমধ্যে আমরা ক্রয় করেছি। বাংলা বন্দরটা আমি এই লন্ডন থেকে গিয়েই উদ্বোধন করব। আরও 14টা ড্রেজার এখন তৈরি হচ্ছে। এই ড্রেজারগুলো এসে গেলে ব্যক্তি মালিকানায় আমরা 18টা ড্রেজার এনেছি, বিভিন্ন ব্যবসায়ীদেরকে উৎসাহিত করে করে এখন নদী খননের কাজ চলছে। 36টা নদীপথ খননের জন্য আমরা টাকা বরাদ্দ পেয়েছি এবং ইতিমধ্যে আমরা প্রায় 150 কিলোমিটারের মতো নদীপথ নতুন করে খনন করে ফেলেছি। আরও নদীপথগুলো খনন হচ্ছে। আপনারা যারা দক্ষিণাঞ্চলে কেউ আছেন কিনা আমি জানি না, দক্ষিণাঞ্চলে যারা যাতায়াত করেন, এই বিয়ের 4 জোট যখন ক্ষমতায় ছিল, এই কোরবানি ঈদের সময় একবার 3 দিন আপনার ফেরি বন্ধ ছিল। কেন বন্ধ ছিল? কারণ নদীটা খনন করা হয়নি, নাব্যতার অভাবের আমাদের সেখানে আমরা দক্ষিণাঞ্চলের লোক যেতে পারিনি কোরবানির সময়। এবার আমরা কি করেছি, 8টা ড্রেজার আপনার মাওয়ার জন্য, 6টা ড্রেজার আমাদের দৌলতদিয়ার জন্য আমাদের স্ট্যান্ড বাই ছিল। এই থাকার কারণে আমাদের নৌপথে আপনারা লক্ষ্য করেছেন কোনো ধরনের সমস্যা হয়নি। গাড়ি অত্যন্ত সুন্দরভাবে পারাপার হয়েছে। নদীর ব্যাপক ভাঙনে যেখানে মাওয়াঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে, 3টা আমাদের ফেরিঘাট রাতারাতি নদীগর্ভে চলে গেছে। মাত্র 4 দিনের মধ্যে আমি আবার সেই ফেরিগুলো চালু করেছি, যে কারণে দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াত করতে পারছে। ফেরি সংখ্যাটা কী ছিল আপনাদের একটু জানা দরকার। সেটা হলো যে বঙ্গবন্ধু স্বাধীনতার পরে আমরা পেয়েছিলাম 15টা ফেরি। এরপরে বঙ্গবন্ধু 3 বছর 7.5 মাসে কিনেছিলেন 8টা ফেরি। জিয়াউর রহমান সাহেব 2 বছরে 5.5 বছরে কিনেছিলেন 2টা ফেরি। এরশাদ সাহেব 9 বছরে কিনেছেন 8টা ফেরি এবং শেখ হাসিনা 96তে ক্ষমতা থেকে কিনেছিলেন 2টা ফেরি। এই ছিল আমাদের ফেরি সম্পদ। 4 জোট এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল একটা ফেরি তারা ক্রয় করেনি। আমরা এই বছর এই টার্মের মধ্যে ইতিমধ্যে 5টা ফেরি আমরা এই বাংলাদেশে নির্মাণ করেছি। আমাদের আরও 9টা ফেরি নির্মাণাধীন এবং আরও 4টা ফেরি আমরা নির্মাণের জন্য প্রক্রিয়া করেছি। টেন্ডার খুব শীঘ্রই দেওয়া হবে। এই ফেরিগুলো এসে গেলে আমাদের এই ফেরির সংকটটা কিন্তু আমাদের থাকবে না। আমাদের নদী খননের ব্যবস্থা আমরা করেছি। আপনারা শুনে খুশি হবেন যে আমরা 80 বছর পরে, মনে রাখবেন 80 বছর পরে স্টিমার বাংলাদেশে তৈরি করছি। কোনোদিন যে কথা পাকিস্তানও চিন্তা করেনি, মানে আর বাংলাদেশের 41 বছরের চিন্তা করেনি, আমরা কিন্তু এখন সেখানে স্টিমার নির্মাণ করছি। আমরা উদ্ধারকারী জাহাজ, যেখানে হামজা রুস্তম, একটা 1963 সালের হামজা আর 1984 সালের রুস্তম, যার উত্তোলন ক্ষমতা হলো একটা 60 মেট্রিক টন করে। এখন 2টা উদ্ধারকারী জাহাজ, যেটা এই ডিসেম্বরে এসে পৌঁছবে। আমি আশা করি জানুয়ারি মাসের মধ্যে যে কোনো সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্ধারকারী জাহাজ 2টা উনি উদ্বোধন করবেন। কোরিয়াতে নির্মাণ হচ্ছে। আমি এইখান থেকে গিয়েই আবার কোরিয়াতে ডিসেম্বরে 1st উইকে যাব। সেখানে ওইটাকে আমাদের ভাসাতে হবে, দেখতে হবে ঠিক আছে কিনা। এটা আসলে পরে একটার উত্তোলন ক্ষমতা হবে 250 মেট্রিক টন করে। সুতরাং এই যে উদ্ধারকারী জাহাজ, এটা কিন্তু বাংলাদেশে একটা নতুন হিস্ট্রির সৃষ্টি করবে। আপনারা শুনে আরও খুশি হবেন যে বরিশাল আমাদের বাংলাদেশের 2য় নদী বন্দর, যেখানে কোনোদিন কোনো টার্মিনাল ভবন ছিল না। এত সরকার 41 বছরে কেউ সেখানে টার্মিনাল বন্দর নির্মাণ করেনি। আমি সেখানে আমাদের এই সরকারের সময় নতুন টার্মিনাল ভবন, বরগুনাতে টার্মিনাল ভবন আমরা নির্মাণ করেছি। আপনারা জানেন যে মংলা বন্দর একটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। মংলা বন্দর আমি যখন মন্ত্রী হই, আমি সেখানে গিয়ে দেখি যে কোনো ধরনের জাহাজ সেখানে ছিল না। প্রতি মাসে হয়তো অতিরিক্ত গড়ে প্রতিদিন 1টা কি 2টা জাহাজ আসা যাওয়া করতো, 50টার মতো মাসে যাতায়াত করতো। এখন তো সেখানে প্রায় প্রতি মাসে 350 জাহাজ যাতায়াত করছে। যেই মংলা বন্দর লোকসানি প্রতিষ্ঠান ছিল, সেই মংলা বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। এবং শুধু তাই নয়, এই মংলা বন্দরে আমাদের জাহাজের থেকে গাড়ি নামানো প্রথমবারের মতো
এই বাংলাদেশের ইতিহাসে আমরা গাড়ি সেখানে যেগুলো রিকন্ডিশন গাড়ির জাহাজ আমরা সেই মংলা বন্দরে নামিয়েছি। এখন প্রায় 5,500 মংলা বন্দরে গাড়ি অপেক্ষা করছে। আমরা চট্টগ্রাম বন্দরের কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। চট্টগ্রাম বন্দর আমাদের প্রাণ, আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের অর্থনীতির। সেই চট্টগ্রাম বন্দরকে অটোমেশন করা হয়েছে। এর ফলে অটোমেশনের ফলে আমাদের কিন্তু এখন ওই আপনার সেখানে চুরি দুর্নীতি অনেক কমে এসেছে। আমরাও চট্টগ্রাম বন্দরে স্ক্যানিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, আমরা স্ক্যানিংয়ের ব্যবস্থা করছি। সেখানে একটা 25 তলা টাওয়ার নির্মাণের ব্যবস্থা হয়েছে। সেখানে আমরা 2 স্টেজ গেটের মাধ্যমে এখন টোটাল গাড়িকে আমরা স্ক্যানিং করে ঢুকাচ্ছি। এগুলো কিন্তু আমাদের এই সময়, এবং আমরা চট্টগ্রাম বন্দরকে আরও উন্নয়ন, আপনার পত্রিকায় যদি দেখেন এক সময় এই পত্রিকাতেই ছিল, আমার দেশে তো আরও বড় বড় করে লিখেছিল যে জাহাজ জট। এটা সত্য, আমাদের সময় জাহাজ জট সৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের অটোমেশন এবং আমাদের বিভিন্ন কার্যক্রম নেওয়ার কারণে এখন কিন্তু জাহাজ জটও নেই, শ্রমিক অসন্তোষ নেই। আমার এক ভাই বলেছেন যে 2 নেতা লতিফ সাহেব এবং মহিউদ্দিন চৌধুরী সাহেবের যে দ্বন্দ্ব, আমি কোন পক্ষে? আমি আমার পক্ষে, আমি সরকারের পক্ষে, আমি কোনো পক্ষে নই। আমি তাদের রাজনৈতিকভাবে কে কী করবেন না করবেন আমি জানি না। আপনারা যারা সাংবাদিক তারা যদি বিগত দিনের ইতিহাস খোঁজেন তাহলে দেখবেন যে সেখানে একসময় এই চট্টগ্রাম বন্দরে শ্রমিক অসন্তোষ ছিল। এমন কোনো গভর্নমেন্ট যায়নি যেই গভর্নমেন্টের সময় এই চট্টগ্রাম বন্দর সেখানে শ্রমিক অসন্তোষের কারণে বন্দর বন্ধ ছিল না, এমন কোনো গভর্নমেন্ট যায়নি। আমাদের সরকার এই আপনার প্রায় 4 বছরের মধ্যে 3 বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের কোনো অসন্তোষ ছিল না এবং আমাদের জাহাজ জট ছিল না। আমরা চট্টগ্রাম বন্দরকে খুব সুন্দরভাবে পরিচালনা করছি। আপনারা শুনে খুশি হবেন, আমরা 3য় সমুদ্র বন্দর, আমাদের এই যে ট্রানজিটের কথা দেখেন, গোখলে একটা কথা বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে অল ইন্ডিয়া থিংস টুমরো। তো এই কথাটাকে আমি একটু ভিন্নভাবে বলতে চাই, হোয়াট আওয়ামী লীগ থিংস টুডে অল পার্টি থিংস টুমরো। কারণ এই ট্রানজিটের কথা আওয়ামী লীগই কিন্তু বলেছে যে আমাদের সঙ্গে সারা দুনিয়াতে আছে। আপনি বলেন যে এই লন্ডন থেকে সারা ইউরোপে কি আপনার এই একটা কন্টেনার নিয়ে গাড়ি যায় না, জাহাজ যাতায়াত করে না? সুতরাং কেন ট্রানজিটে আমাদের কি দেশটা দখল হয়ে যাবে, ইন্ডিয়া নিয়ে যাবে? কোনো কারণ নাই। আমাদের দেশের যদি ট্রানজিট আজকে ভুটান, নেপাল, ইন্ডিয়া, চায়না, এগুলো এই দেশগুলো আমাদের বন্দর ব্যবহারের একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ আছে এবং এখান থেকে আমাদের আর্নিং অনেক বাড়বে। আমরা সেই কারণে ট্রানজিটের কথাটা বলেছি, আমাদের ট্রান্সশিপমেন্টের কথা আমরা বলেছি। সুতরাং এখানে আমি যেটা মনে করি অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাবে। আমরা সেই চিন্তা করে কিন্তু 3য় সমুদ্র বন্দর পটুয়াখালীতে নির্মাণের সব কাজ আমরা সম্পন্ন করেছি। আপনারা জানেন গভীর সমুদ্র বন্দর নিয়ে আমরা কাজ করছি এবং সেখানে আমরা এখন কোন পর্যায়ে আছি গভীর সমুদ্র বন্দরে? আমরা এখন ইনভেস্টর, মাল্টি ইনভেস্টর আমরা খুঁজছি, তার জন্য আমরা চিঠি দিয়েছি। যদি আমরা মাল্টি ইনভেস্টর পাই আমরা সেখানে করব। স্থল বন্দর, যেখানে ভারতের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যে ব্যবসা বাণিজ্য হচ্ছে, সেই ভারতের নৌ প্রোটোকলে আপনারা শুনে খুশি হবেন 310টি জাহাজ চলাচল করে। এই 310টির মধ্যে 305টি জাহাজ হলো বাংলাদেশের, মাত্র 5টি জাহাজ ভারতের। আমাদের সেখানে জাহাজ ব্যবসা বাড়ছে, আমাদের শ্রমিক সেখানে কাজ করছে, সেখানে আমরা এই কাজগুলো করছি। আমরা আপনারা শুনে খুশি হবেন যে নাবিক প্রশিক্ষণ আমাদের একটা মাত্র একাডেমি ছিল চট্টগ্রাম। আপনাদের হয়তো অনেকে জানেন, চট্টগ্রামে কেউ আছেন হয়তো এখানে। তো সেখানে দেখবেন যে আপনার এই নাবিক প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু, অর্থাৎ মেরিটাইম ইনস্টিটিউট একাডেমি, আমরা এখন 4টা, আমরা আরও নতুন করে 4টা প্রতিষ্ঠা করছি। একটা বরিশালে, একটা পাবনায়, একটা রংপুরে, একটা আপনার খুলনায়। আমরা এই 4টা কিন্তু প্রতিষ্ঠা নতুন করে করছি এবং এই মেরিটাইম একাডেমি শুধু না, আমরা এশিয়ার মধ্যে বোধহয় আমাদের 3য় বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করেছি। সুতরাং আমাদের সেখানে কিন্তু আরও সুবিধা হলো যে আমরা চট্টগ্রাম সাংহাইয়ের সঙ্গে এখন সরাসরি জাহাজ যাতায়াত করছে। ইউরোপে আমি আসছি, আপনারা জানেন আইএমওর কাউন্সিল অধিবেশনে, এবং এই আইএমওতে গত আপনার ফেব্রুয়ারি মাসে আমাদের কূটনৈতিক আমাদের সাফল্যতা হলো এখানে যে 28 বছর পরে ইউরোপের বিভিন্ন দেশে জাহাজে আমাদের নাবিক চাকরি পাচ্ছে। 28 বছর পরে, 28টা বছর বাংলাদেশের কোনো নাবিক ইউরোপের কোনো জাহাজে কাজ করতে পারেনি। আমরা সেই কাজটি আমরা করেছি। আমাদের এখন যে কাজগুলো হচ্ছে আপনারা জানেন, মাদার ট্যাঙ্কার, যেখানে এই যে তেল বহন করে 1,25,000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন আমরা মাদার ট্যাঙ্কার কিনতে যাচ্ছি। আমরা পানগাঁওতে কন্টেনার, এই যে কন্টেনার যে ঢাকা থেকে চিটাগাং থেকে যে ঢাকায় আসে, রাস্তায় যা মানে জটলা হয়, আপনার ট্রেনে আসতে পারছে না, আমরা কিন্তু এখন নদীপথে আনার ব্যবস্থা নিয়েছি। পানগাঁওতে আমরা কন্টেনার টার্মিনাল নিয়ে স্থাপন করেছি এবং
ব্যক্তি মালিকানায় রূপায়ণ আরও কয়েকটি টার্মিনাল আমরা দিয়েছি, কন্টেনার টার্মিনাল, যেখানে তারা সেই কন্টেনারগুলো নিয়ে আসতে পারবে। যে আমরা 19 বছর পরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে আমরা 6টি জাহাজ কিনতে যাচ্ছি এবং সব প্রক্রিয়া শেষ করেছি। আপনারা জানেন বঙ্গবন্ধু থাকতে 26টা জাহাজ ছিল, এখন 13টা জাহাজ এসে দাঁড়িয়ে আছে। আমরা সেখানে এখন জাহাজ কিনছি। স্থল বন্দরগুলো যেখানে পাকিস্তান ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে গেছিল, এই ধরনের 5টা স্থল বন্দর আমরা নির্মাণ করতে যাচ্ছি। নতুন করে আমরা ইতিমধ্যে 5টি স্থলবন্দর নতুন করে নির্মাণ করেছি। আমাদের এর ফলে ভারতের সঙ্গে যে আমাদের ট্রানজ্যাকশান, আমাদের ব্যবসা বাণিজ্য সেটা বাড়ছে। আমরা নৌশুমারি করে বাংলাদেশের কত জাহাজ কি আছে না আছে এটা কিন্তু আমাদের জানা নেই। নৌশুমারির মাধ্যমে আমরা এটা করার চেষ্টা করছি। আপনারা শুনে খুশি হবেন, সেই নিখিল বঙ্গর থেকে এ পর্যন্ত জাহাজের সার্ভেয়ার, জাহাজ ফিটনেস করার জন্য সার্ভেয়ার ছিল মাত্র 4 জন, এখনও 4 জন। বাংলাদেশে কেন, আমার নিজের মনের কাছে প্রশ্ন জাগে যে এত বছর তো 41 বছরে আমরা কেন পারলাম না এই সার্ভেয়ার বৃদ্ধি করে নৌ যানকে আমরা সঠিকভাবে ফিটনেস করতে? কেউ এর প্রতি গুরুত্ব দেয়নি। আমরা এখানে 21 জন সার্ভেয়ার নিয়োগ করছি, 21 জন ইন্সপেক্টর আমরা নিয়োগ করছি। শুধু তাই নয়, আমাদের এখন নদী দূষণ হচ্ছে। আপনারা জানেন যে ঢাকা শহরের চারদিকে যে সার্কুলার রুটটি, সেই সার্কুলার রুট আমরা নতুন করে চালু করছি। একবার আমরা ওয়াটার বাস চালু করেছিলাম, অল্প সংখ্যক থাকার কারণে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা নতুন করে আবার শুরু করেছি। আর নদীর যে দূষণটা, সেই দূষণটা আমরা কমিয়ে আনতে পেরেছি। যেখানে আমাদের এই বুড়িগঙ্গার পানিতে 0.0 অক্সিজেন, সেখানে এখন 0.41% আমরা অক্সিজেন ফিরিয়ে আনতে পেরেছি। 5% যখন আমরা করতে পারবো। এই যে লন্ডনের টেমস নদী, এইটাও তো একসময় এরকম দূষণ ছিল। সেই দূষণ মুক্ত করার জন্য এই লন্ডনের টেমস নদীর 85 বছর সময় লেগেছে। বাংলাদেশে ইনশাআল্লাহ 85 বছরের কোনো সময় নেই। আমি আশা করি আমরা যে কার্যক্রম হাতে নিয়েছি, আমাদের পক্ষে সম্ভব 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশের এই বুড়িগঙ্গা নদীকে আমরা দূষণ মুক্ত করতে পারবো। নদীর দখল মুক্ত আমরা ইতিমধ্যে করেছি, ওয়াকওয়ে নির্মাণ করেছি ঢাকা শহরের চারদিকে। লন্ডনের আপনারা দেখেন নদীর পাড় দিয়ে কত সুন্দর ওয়াকওয়ে, অথচ বাংলাদেশের ছিল না। বাংলাদেশে এখন ওয়াকওয়ে 5 কিলোমিটার করে ফেলেছি বুড়িগঙ্গার পাড় দিয়ে, আরও 16 কিলোমিটার আমরা ওয়াকওয়ে নির্মাণ করছি। কোনো ইকো পার্ক নদীর পাড়ে ছিল না, কোনো বনায়ন নদীর পাড়ে ছিল না। আমরা কিন্তু সেখানে এখন শ্যামপুরে একটা ইকো পার্ক নির্মাণ সম্পন্ন করেছি, উদ্বোধন করেছি। সুতরাং এই সকল আমার নৌ পরিবহন মন্ত্রণালয়, শুধু নৌ পরিবহন মন্ত্রণালয়, আপনারা শুনে খুশি হবেন যে আমরা বিদ্যুতের ক্ষেত্রে এক ব্যাপক সাফল্য অর্জন করেছি। ইতিমধ্যে আমরা 79টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। আমরা যখন ক্ষমতায় আসি তখন 3500 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেয়েছিলাম। এখন আমাদের সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 6300 মেগাওয়াটে। 25 লক্ষ নতুন গ্রাহককে আমরা বিদ্যুৎ দিয়েছি। গ্যাস উত্তোলন করেছি এবং নতুন করে গ্যাস ফিল্ড তৈরি হচ্ছে। তৈল, আপনারা জানেন আমাদের কিন্তু তৈল ক্ষেত্র আবিষ্কার হয়েছে কৈলাসপুরে। আমাদের তৈলের সম্ভাবনা বাংলাদেশ কিন্তু অনেক বেশি। আমরা তৈল পাওয়ার এবং ইতিমধ্যে একটা কূপ খনন করে আমরা তৈল উত্তোলন করেছি। আমাদের সেবা, যেটা বলেছেন আমাদের সঞ্চালক সাহেব কিছুক্ষণ আগে, যে ডিজিটাল বাংলাদেশ, আর আমাদের নেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ। এই যে মোবাইল ফোন আজকে একজন কৃষকের হাতে, একজন রিক্সাওয়ালার হাতে, একজন সাধারণ মজুরের হাতে আপনার মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোন ব্যবসা বিএনপির সময় আমরা দেখেছি মুর্শেদ খান সাহেব 1,25,000 টাকায় এই মোবাইল ফোন বিক্রি করেছে। 10 টাকা মিনিট প্রতি 10 টাকা যেতেও কাটছে, আসতেও কাটছে। কিন্তু এখন বাংলাদেশের মানুষ মাত্র 25 পয়সায় মিনিটে কথা বলছে। সুতরাং এই যে সেবা শুধু এটাই নয়, বিদেশ থেকে যারা কথা বলছে গ্রামের ইউনিয়ন পর্যায়ে আমরা সেবা সেখানে দিচ্ছি। অর্থাৎ আপনার যারা বিদেশে আছেন তাদের দেখতেও পাচ্ছে, আপনার ওই কম্পিউটারের মাধ্যমে আপনার বাবা মা আত্মীয় স্বজন আপনাকে দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু শেখ হাসিনার অবদান। এবং এই যে বিভিন্ন ইনফরমেশনগুলো আজকে সেবার মাধ্যমে আপনারা গ্রামে বসে পাচ্ছেন, মোবাইলের মাধ্যমে আজকে আপনি সমস্ত কাজগুলো করতে পারছেন। আপনি বিভিন্ন রেজাল্ট, স্কুলে ভর্তির ফর্ম, বিভিন্ন কিছু আপনি এই সেবার মধ্যে করতে পারছেন। সুতরাং এটা আমাদের একটা বিরাট অবদান। এবং শিক্ষাক্ষেত্র আমরা ইতিমধ্যে অনেক কাজগুলো করেছি। আপনারা জানেন যে আমরা প্রায় 6000 শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এমপিওভুক্ত করেছি, নতুন শিক্ষক নিয়োগ দিয়েছি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভবন নির্মাণ আমরা করেছি। প্রত্যেকটি ছাত্রের হাতে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত 1 জানুয়ারির মধ্যে তাদের হাতে বই পৌঁছে যাচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। সুতরাং এই সকল আমাদের যে উন্নয়ন হয়েছে, এই খাদ্যে তো যেগুলো আলোচনা হয়েছে এগুলো আপনারা লক্ষ্য করেছেন। আমার মনে হয় যে এই উন্নয়নগুলো যদি আমরা প্রচার করতে, এছাড়া আরও অনেক উন্নয়ন আছে, সময় কম সে কারণে বললাম না। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে বিরোধী দল মাঠ গরম করার চেষ্টা করছেন। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার
নয়, আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেখানে যে নির্বাচিত প্রতিনিধি, তাদের যে প্রতিনিধিত্বকারী দল, তাদের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে চাই। নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। আমরা 5,500 ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান করেছি, অনেকগুলো মেয়র ইলেকশন আমরা করেছি, পৌরসভা নির্বাচন করেছি, এবং আমরা আপনার অনেকগুলো উপনির্বাচন করেছি। এখানে দেখা গেছে যে প্রায় অর্ধেকের কাছাকাছি বিএনপি মেয়র ইউনিয়ন পরিষদে জয়লাভ করেছে। তাহলে কি আমরা বলবো যে এখানে নিরপেক্ষ হয়নি? আগামী নির্বাচন অত্যন্ত নিরপেক্ষ হবে এবং এই বিষয়ে আমরা গ্যারান্টি দিতে চাই আমাদের বাঙালি জাতিকে, বাংলাদেশের জনগণকে, যে শেখ হাসিনার সরকার চায় গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান আচ্ছা, এক মিনিট, সরি, আমি একটু সন্তোষ একটা বিষয় আমি একটু একটা না বললেই নয়, কথাটা আবার দ্বিতীয়বারের জন্য এসেছিল যে ব্যারিস্টার রফিক সাহেবের এই লন্ডনে যারা বসবাস করেন, আপনাদের মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা আছেন, তাদের সঙ্গে আলাপ করলে দেখবেন যে আমরা এই রফিকুল ইসলাম সাহেব 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পরে উনি কিন্তু হাই কমিশনে গিয়ে বঙ্গবন্ধুর ছবিকে পদদলিত করেছিলেন। এবং এই যে মুক্তিযোদ্ধা এক ভাই বলেছেন আমরা মূল্যায়ন হচ্ছে কিনা, অবশ্যই মূল্যায়ন শেখ হাসিনাই করেছে। আজকে মরণোত্তর আমাদেরকে সম্মান দেওয়া হচ্ছে, ভাতার সিস্টেম, সম্মানী ভাতা শেখ হাসিনা চালু করেছে এবং সেটার সংখ্যা বৃদ্ধি করেছে। এখন সকল মুক্তিযোদ্ধারা কিন্তু, এবং মুক্তিযোদ্ধারা এখন চিকিৎসার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের ভাতা দিচ্ছেন। সুতরাং আমি মনে করি যে আমাদের সরকারের, যেটা একজনে বলেছেন যে আসলেই এক টার্মের জন্য সরকার আসলে যে কাজগুলো, আমি আমার নৌ মন্ত্রণালয়ের যে কাজগুলো এখন আমার মানে পাইপলাইনে আছে, এইটাকে সম্পন্ন করতে হলেও কিন্তু আরেকটি টার্ম শেখ হাসিনার ক্ষমতায় আসা উচিত। এবং সেই জন্যই আমি বাঙালি জাতিকে অনুরোধ জানাবো, শেখ হাসিনাকে ক্ষমতায় এনেই আবার নতুন করে আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আপনার সম্পদের হিসাব? সম্পদের হিসাব আমরা কিন্তু দিই, সেটা আপনারা জানেন যে আমরা যখন ইনকাম ট্যাক্স দিই, সেই ইনকাম ট্যাক্সে আমাদের হিসাবটা দিতে হয়। আমি আমার ইনকাম ট্যাক্সের হিসাব ইতিমধ্যে গত বছরটা কিন্তু দিয়ে দিয়েছি। আমি নয়, শুধু সকলেই আমরা দিয়েছি। এখন প্রশ্নটি হলো এটা জনসমক্ষে প্রকাশ করা না করা, কিন্তু সেটা ইনকাম ট্যাক্সের ব্যাপার। মাননীয় মন্ত্রী, না, প্রতি মাসে না, বছরে ইনকাম সম্পদের হিসাব হবে তো। না, আপনি জানেন বোধহয়, আপনারা এখানে যারা ইনকাম ট্যাক্স দেন সেখানে কিন্তু আপনাদের সম্পত্তির হিসাব ওই ইনকাম ট্যাক্সের মধ্যে থাকে। আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি ওই ফর্মের মধ্যেও কিন্তু আমাদের হিসাব দেওয়া থাকে। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার। সরি, বিরোধী দলের এমপি যারা, আপনি যেটা বলছেন এটা অত্যন্ত সত্য কথা, যে তারা সকল ধরনের সুযোগ নিচ্ছে, বিদেশ ভ্রমণ করছে, এবং তারা সবই মানে অর্থাৎ বেতন ভাতা, কমিটির মিটিংয়ে যাচ্ছে, সেখানে কমিটির মিটিংয়ে না গেলে কিন্তু ভাতা পাওয়া যায় না, কিন্তু ওইটাই যায়। সংসদে আসলে ভাতা, না আসলেও ভাতা পাবেন, আসলেও ভাতা পাবেন, ওই জন্য ওইটা ওনারা যান না। এখন এটা অন্যায়, এটা অন্যায়। সিলেটের নদী ড্রেজিং এর ব্যাপারে, সিলেটে আপনারা জানেন বোধ করি যে জাকিগঞ্জ একটা রুট ছিল আপনার ভারত থেকে, যেটা চকিগঞ্জ বোধহয়, তাই না, জাহাজ। আমরা কিন্তু সেই রুটটাকে আবার নতুন করে চালু করার জন্য আমরা নদী খননের ব্যবস্থা করেছি। আমার মনে হয় মাননীয় মন্ত্রী, সিলেটিদের দাবি এসেছে যে সুরমা কুশিয়ারা খনন, আমাদের এই ব্যাপারে আপনি একটু কমিটমেন্ট দিয়ে যান আমাদের প্রবাসী বাঙালিদের সামনে। আমি আগেই বলেছি যে 53টি নদীপথ খননের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন। এই 53টির মধ্যে 36টি নদীপথ খননের আমি টাকা বরাদ্দ পেয়েছি। আমাদের দেশে যে সংখ্যা আমাদের ড্রেজার থাকার কথা সেটা নাই। প্রাইভেট সেক্টর যে কারণে উৎসাহিত করে আনা হয়েছে, কম করে হলেও 50টা ড্রেজার যদি আমাদের থাকে তাহলে পরে আমাদের 9 বছর সময় লাগবে এই সব নদী খনন করতে। আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ এই অর্থ বছরে আরো প্রচুর নদী আমরা খনন করতে পারবো। আচ্ছা, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এই 36টার মধ্যে আমি আশা করি আপনাদেরটা আছে। আমি আপনাদের এই কুশিয়ারা এবং সুরমা নদীর নাব্যতার জন্য আমি সেখানে খনন কাজ খুব শীঘ্রই শুরু করব। থ্যাংক ইউ। আপনারা বসুন। ফারুক ভাই, আপনি কি শেষ কোন বক্তব্য বলবেন? আপনি শেষ এটুকুই, এক ভাই প্রশ্ন করেছেন যে বারাক ওবামা বিশ্বের শক্তিধর রাষ্ট্র,
আবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আসুন, আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন স্বপ্ন দেখেছিলেন 7.5 কোটি বাঙালিকে। বঙ্গবন্ধু মুজিব 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেই স্বপ্ন বাস্তবায়িত করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন একটি লাল সবুজের পতাকা। আর সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, দক্ষিণ এশিয়ার গণতন্ত্র এবং শান্তির প্রতিকৃত জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন 2021 ভিশন, একটি ডিজিটাল বাংলাদেশ। আসুন আমরা আরেকবার বাংলাদেশের মানুষ, আমরা এই আজকের এই চ্যানেল আইয়ের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান করতে চাই, মহাজোট সরকারের যে উন্নয়নের যে দৃষ্টান্ত আপনারা এতক্ষণ শুনলেন, আসুন আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করে তার যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ, একটি দরিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, নিরক্ষরতামুক্ত, জঙ্গিবাদ মুক্ত, যুদ্ধাপরাধী মুক্ত ও মানবতাবিরোধী মুক্ত একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রত্যাশায় আবার আমরা জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে স্বাধীনতার 50 বৎসরে 2021-এ আমরা আবার জয় উল্লাস করতে চাই। থ্যাংক ইউ ফারুক ভাই। সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলের সকল দর্শককে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। তার আগে আমি সাংবাদিক মতিয়ার চৌধুরী যেটি বলেছেন যে ভয়েস ফর জাস্টিস কাজ করছে, যেটি মানে কেম আবু তাহের ভাই আমাকে SMS করেছেন যে সালাম শুয়েব ভাই, মতিয়ার চৌধুরী told your talk show that Voice for Justice UK is working for war criminal. I sincerely protest his opinion. We are working for humanitarian cause. Please clear it. Thank you. Thank you Matiar Chowdhury. Thank you Tahir bhai. Thank you. আমি ফারুক ভাই, আপনার কাছে এসেছে, হ্যাঁ আমি শেষ করতে হবে ফারুক ভাই। আমি এই ভাইয়েরা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে বন্ধ করা হয় সাইদি সহ যুদ্ধাপরাধীদের বাঁচিয়ে রাখার জন্য এই লন্ডনে অনেক সংগঠন নামে বেনামে কাজ করে যাচ্ছেন। আসুন আমরা তাদেরকে প্রতিহত করি এবং প্রতিরোধ করি। কাউসার সাহেব, আপনার একটি প্রশ্ন ছিল আমার কাছে যে আমি অন্য দলকে নিয়ে আসছি না কেন, আপনার বক্তব্য পরিষ্কার, বিএনপিকে আমি নিয়ে আসছি না কেন। বিএনপির নেতারা যেভাবে যদি এভাবে আসেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা আসেন, আমার প্রোগ্রাম করতে কোনো অসুবিধা নেই। আপনারা যারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটা ঘটনা শুধু বলতে চাই। হ্যাঁ বলুন। একটা ইতিহাসের কাহিনী আপনাদের শোনাব। সেটা হলো ইদিপাস গ্রিসের রাজা। তার জন্মের পরে তার পিতা জ্যোতিষীদের ডেকে জিজ্ঞেস করলো, আমার এই পুত্রের ভবিষ্যৎ বলো। জ্যোতিষীরা বলল, আপনার পুত্র সে মাকে বিয়ে করবে। ইদিপাসের বাবা খুব ক্ষুব্ধ হলো, বলল যে জল্লাদকে ডেকে আমার এই সন্তানকে হত্যা করো। জল্লাদ তার ছেলেকে হত্যা করতে নিয়ে গেল। জল্লাদের দেখে মায়া হলো বাচ্চাটাকে, সে হত্যা না করে পাশের রাজ্যে একজনের কাছে লালন পালন করতে দিয়ে এসে আসার পথে একটা কুকুর হত্যা করে গায়ে রক্ত মাখিয়ে এসে প্রমাণ করলো রাজার সামনে যে আমি আপনার ছেলেকে হত্যা করেছি। রাজা নিরাপদ যে সে তার সন্তানকে হত্যা করেছে। এদিকে ইদিপাস তো ধীরে ধীরে বড় হলো, এক বীর যোদ্ধা হলো। ওই রাজ্যে আবার সে প্রধান সেনাপতির চাকরি পেল। সেই সেনাপতি হিসাবে একদিন যুদ্ধে অবতীর্ণ হলো তার বাবার রাজ্যের সঙ্গে। সে কিন্তু জানে না তার বাবা, তাই ওখানে যুদ্ধে জয়লাভ করলো ইদিপাস, কিন্তু হেরে গেল তার বাবা। বিধান ছিল তখন যে যুদ্ধে জয়লাভ করবে সে রাজ্য পাবে, রানীও পাবে। খুব মহা ধুমধামে সে মাকে বিয়ে করলো, রানীকে বিয়ে করলো। এর মধ্যে তার সেই দেশের মানে অত্যাচার, নির্যাতন, তারপরে শেষে আপনার খরা, দুর্ভিক্ষ, অনাচার, নৈরাজ্যে সারা দেশটা ছেয়ে গেল। ইদিপাস সমস্ত জ্যোতিষীদের ডেকে জিজ্ঞেস করলো, আমার রাজ্যের এই অবস্থা কেন? জ্যোতিষীরা বললো, আপনার রাজ্যে এমন এক পাপী আছে যে পাপী মাকে বিয়ে করেছে, তার পাপের কারণে আজকে রাজ্যের এই অবস্থা। ইদিপাস বলল, সেই পাপীকে বলো, আমি তাকে হত্যা করব। জ্যোতিষীরা ভয়ে নাম বলে না। ইদিপাস বলল, নির্ভয়ে বলো সেই পাপীকে। বললো, আপনি সেই পাপী যে মাকে বিয়ে করেছেন, আপনার অপরাধে আজকে রাজ্যের এই অবস্থা। ইদিপাস সাথে সাথে তার 2 চোখ অন্ধ করে ফেললো। এই পোড়া চোখে আর তার মাকে দেখতে চায় না। জীবনের যন্ত্রণা মেটাবার জন্য আত্মহত্যা করলো। আমি বলতে চাই, এক্ষেত্রে পাপীদেরকে বাঁচিয়ে রেখে পাপ মুক্ত হতে পারেন না। যে হত্যা যদি পাপ হয়, ধর্ষণ যদি পাপ হয়, অগ্নিসংযোগ যদি পাপ হয়, তাহলে 71 সালে যে পাপীরা আমার মা বোনকে ধর্ষণ করেছে, আমার বাবা মা ভাই বোনদের হত্যা করেছে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে,
সেই পাপীরা যতক্ষণ পর্যন্ত মহাদর্পে অবস্থান করবে ততক্ষণ আমাদের বাংলাদেশ পাপমুক্ত হতে পারে না। মাননীয় এই মন্ত্রী আপনাকে পাপমুক্ত করার জন্য এই পাপীদের বিচার করতে অসংখ্য হবে। ধন্যবাদ। আজকে আপনারা যারা আমাদেরকে সময় দিয়েছেন, আঞ্জুয়ারা বেগম, আওয়ামী লীগ নেত্রী, মেহের নিগার চৌধুরী, হুসনে আরা মতিন, রহিমা নাজমা চৌধুরী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, সব সাংবাদিকদেরকে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা টকশো করি কাউকে আক্রমণ করার জন্য নয়, সমাজের যেসব কথাবার্তা, যেসব দুর্নীতি রাজনীতিবিদরা করেন তাদেরকে একটু সজাগ করে দেওয়ার জন্য এবং তাদের প্রতি প্রেসার রাখার জন্য যে দয়া করে আপনারা দুর্নীতি আর করবেন না। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।